বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমরা এখন চ্যাপ্টার 3 শুরু করছি পোজারের। 3.2 তে আছে হচ্ছে প্যারালাল প্লেট ওয়েভগাইড, যেটা থেকে আমরা ইকুয়েশনগুলো একটু দেখে যাব। এখানে হচ্ছে টিএম মোড যেটা আছে, ট্রান্সভার্স ইলেক্ট্রোম্যাগনেটিক মোড, এটার জন্য এটা হচ্ছে একটা প্যারালাল প্লেটের ফিগার, যেখানে দুইটা প্লেটের মাঝখানে ডিসটেন্সটা হচ্ছে ডি এন্ড উইডথ অফ দ্য প্যারালাল প্লেট ইজ ডাব্লিউ। সো এখানে যেটা বলা হয়েছে যে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল phi xy between the two plates. সো এটাকে আমরা হচ্ছে নেবুলা স্কয়ার phi করলাম ইকুয়ালস টু 0 ফর দিস বাউন্ডারি কন্ডিশন। x এর লিমিট হচ্ছে 0 থেকে w এন্ড y এর লিমিট হচ্ছে 0 থেকে d। সো এখন এই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে এই ইকুয়েশনটাতে আমরা পেয়ে যাচ্ছি phi x 0 equals to 0 and phi x d equals to হচ্ছে v। তার মানে হচ্ছে যখন এই ডিসটেন্স হচ্ছে 0 তখন হচ্ছে phi এর ভ্যালু 0, যখন হচ্ছে ডিসটেন্সটা d তখন হচ্ছে v নট হচ্ছে আমাদের এই ভোল্টেজ ভ্যালুটা। ওকে, if there is no variation in x direction, then the general solution of 3.1 এই ইকুয়েশনটার জেনারেল সলিউশন হবে হচ্ছে something like this: phi xy equals to a plus by, because এখানে হচ্ছে x is not a variable. so এরপর আমরা এখন ইকুয়েশন 3.32 তে যদি বাউন্ডারি কন্ডিশনগুলোকে ইউটিলাইজ করি, তাহলে আমরা এটাকে এই সলিউশনটাকে এভাবে লিখতে পারি: phi xy equals to v naught y by d। এখানে হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক ফিল্ডটা দেখবো, সেটা হচ্ছে EXY equals to minus nebula t into phi equals হচ্ছে minus y hat v naught by d, মানে এটা ডিরেকশনটা হচ্ছে y ডিরেকশন। সো এখানে হচ্ছে আমার টোটাল ইলেকট্রিক ফিল্ড EXYZ, সেটাকে আমরা লিখতে পারি EXY, যেটা প্রোপাগেট করতেছে হচ্ছে z ডিরেকশনে। সো this portion indicates the direction of propagation. ওকে, সো এখান থেকে EXY এর ভ্যালুটা এখানে বসালাম। এখানে k হচ্ছে ওমেগা টু দ্য পাওয়ার মিউ এপসাইলন, যেটা হচ্ছে একটা propagation constant for transverse electromagnetic wave. the magnetic field এটা হচ্ছে ইকুয়েশন 3.18 থেকে এসেছে। hxyz equals to হচ্ছে h hat e to the minus jkz। এই জায়গাটাতে আমরা হচ্ছে প্রিভিয়াস ইকুয়েশনটাকে ইউজ করতেছি। ইকুয়েশন 3.8 এ বলা আছে কিভাবে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রিলেশন এস্টাবলিশ করতে হয়। সো সেইখান থেকে আমরা জিনিসটা এভাবে পেয়ে যাচ্ছি যে আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা সেটা জানা থাকে, সেইটার হচ্ছে জেড ডিরেকশনে প্রোভাইড করতেছে এবং হচ্ছে 1 বাই ইটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এইচ পেয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা সেটা বসাই দিলে y হ্যাট এবং x হ্যাট ক্রস মাল্টিপ্লিকেশন করলে ডিরেকশনটা হচ্ছে x হ্যাট এন্ড ভ্যালুগুলো হচ্ছে সেম। ওকে, সো আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম এবং ম্যাগনেটিক ফিল্ড পেয়ে গেলাম। সো আমরা জানি ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক যখন ফিল্ডটা হয় সেক্ষেত্রে E of z এবং H of z দুইটাই হচ্ছে 0 হবে, এটা একটা কন্ডিশন। the total voltage the top plate is v equals to হচ্ছে মাইনাস ডিরেকশন y 0 থেকে d ey dy। সো এই ইন্টিগ্রেশন করলে আমরা এই ইকুয়েশনটা বসিয়ে দিয়েছি এখানে ey এর পরিবর্তে, আমরা ফাইনাল পেয়ে যাচ্ছি v naught e to the minus jkz। ইন্টিগ্রেশন করেছি y এর রেসপেক্টে। ওকে, এখন আমরা টোটাল কারেন্টের ইকুয়েশনটা দেখব। I equals হচ্ছে কারেন্ট ডেনসিটি js ডট z hat dx। এটাকে হচ্ছে আমরা x ডিরেকশনে ইন্টিগ্রেশন করতেছি। এখানে x এর ভ্যালু হচ্ছে 0 থেকে w। সো ইন্টিগ্রেশন করলে আমরা আলটিমেটলি এই পার্টটা পেয়ে যাচ্ছি।
এখানে hx এর ভ্যালুটা বসানো হয়েছে 3.6 এই ইকুয়েশন থেকে v নট divided by eta d into e to the power minus jkz v নট divided by eta d e to the power minus jkz ইন্টিগ্রেশন করার কারণে একটা w আসছে। তো এখানে আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা একটু দেখতে যাই, z নট ইকুয়ালস টু v বাই i, v পেয়েছে এখান থেকে v নট e to the power minus jkz, i পেয়েছি এই ইকুয়েশন থেকে w v নট বাই eta z eta d into e to the power minus jkz। সো এই দুইটাকে বসানোর পর আমরা ফাইনালি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স পেয়ে যাচ্ছি eta d ডিভাইডেড বাই w। সো এখানে ফেজ ভেলোসিটি vp ইজ ইকুয়ালস হচ্ছে ওমেগা বাই বিটা ইজ ইকুয়ালস হচ্ছে 1 বাই রুট ওভার নিউ এপসাইলন। টিএম মোডটা শেষ, এবার হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনেটিক মোড। যেহেতু ট্রান্সভার্স ম্যাগনেটিক, সো ম্যাগনেটিক কম্পোনেন্ট h of z ইকুয়ালস টু 0 এবং হচ্ছে e of z ইজ এ নন জিরো ফিল্ড। ট্রান্সভার্স ম্যাগনেটিক মোডের জন্য আমরা ওয়েভ ইকুয়েশন 3.25 একটু দেখে আসি। এই তো এটা হচ্ছে আমার 3.25 ইকুয়েশন। সো 3.25 ইকুয়েশন থেকে আমরা যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভটা 0 করে দিই তাহলে আমার থাকছে হচ্ছে ডাবল ডেরিভেটিভ অফ y প্লাস kc স্কয়ার ez ইকুয়ালস টু 0। এখানে kc ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার k স্কয়ার মাইনাস বিটা স্কয়ার, যেটা হচ্ছে কাট অফ ওয়েভ নাম্বার, এন্ড e of z ইকুয়ালস হচ্ছে ez of xy e to the power minus j beta z। সো এই দুইটা জিনিস আমরা যখন এখানে ইউজ করব তখন আমরা জেনারেল সলিউশন পেয়ে যাব, সেটা হচ্ছে ez xy ইকুয়ালস টু a sin kcy প্লাস b cos kcy। এটা হচ্ছে আমরা ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ডের জন্য জেনারেল সলিউশন। সো এখন আমরা এখানে বাউন্ডারি কন্ডিশন যদি ইউজ করি e of z xy equals to 0 at y এর ভ্যালু 0 এবং হচ্ছে y এর ভ্যালু d, তার মানে হচ্ছে ঠিক দুইটা বাউন্ডারিতে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। সো এই কন্ডিশনের ভিত্তিতে আমরা পেয়ে যাচ্ছি b equals to 0। এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করলে b equals to 0 চলে আসছে, and hence we can say that kc into d, কারণ আমরা y এর ভ্যালুটাকে এখন d ইউজ করছি, সো sin kc into d, এখান থেকে kc into d ইকুয়ালস আমরা বলতে পারি যে n পাই ফর n এর ভ্যালু 0 1 2 3 এটসেট্রা। kc ইকুয়ালস হচ্ছে n পাই বাই d। এখানে হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট বিটা এর ভ্যালু হচ্ছে রুট ওভার kc স্কয়ার k স্কয়ার মাইনাস kc স্কয়ার, এটা হচ্ছে এই জায়গাটা থেকে এসে kc ইকুয়ালস টু রুট ওভার k স্কয়ার মাইনাস বিটা স্কয়ার, সেখান থেকে আমরা প্রপাগেশন কনস্ট্যান্ট বিটা পেয়ে যাচ্ছি। তো kc এর পরিবর্তে আমরা এই ভ্যালুটাকে বসিয়ে দিই, so it finally gets root over kc square minus n pi by d whole square। so finally আমার ওয়েভ ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ez equals to হচ্ছে an sin n pi y by d for b equals to 0, এই ইকুয়েশন থেকে আসতেছে, and ez xyz এই ইকুয়েশনের মধ্যে exy বসালে আমরা পেয়ে যাচ্ছি এই পার্টটা। এবার আমরা যদি একটু ট্রান্সভার্স ফিল্ড কম্পোনেন্টগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি h of x equals to হচ্ছে j omega epsilon divided by kc an cos n pi y divided by d into the minus j beta z। e of y equals হচ্ছে minus j beta divided by kc an cos n pi y by d, and হচ্ছে e of x and h of y equals to হচ্ছে 0 in this case। কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে এটা fc equals to হচ্ছে kc divided by 2 pi root over mu epsilon। আচ্ছা, আমরা যদি ওয়েভ ইম্পিডেন্সের কথা বলি ট্রান্সভার্স ম্যাগনেটিক মোডের জন্য,
তো সেই ইকুয়েশনটা হচ্ছে মাইনাস ইউআই ডিভাইডেড বাই এইচ এক্স, মাইনাস ইউআই ডিভাইডেড বাই এইচ এক্স করলে আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে বিটা এন ডিভাইড বাই কে, ফেজ ভেলোসিটি সিমিলারলি আগের মতো ওমেগা বাই বিটা। তো এটা মোটামুটি এই পর্যন্তই। ট্রান্সভার্স ইলেকট্রিক মোটরের জন্য ইজেড হবে 0। সো সিমিলারলি ওয়েভ ইকুয়েশন যদি আমরা লিখি, so Az must satisfy the reduced wave equation। এই ইকুয়েশনটা আমরা এখন ম্যাগনেটিক ইকুয়েশনের জন্য লিখব। সো দিস ইজ ম্যাগনেটিক ফর্ম। এরপর সিমিলারলি আমরা হচ্ছে একটা জেনারেল সলিউশন বের করব, সেটা হচ্ছে a sin kcy b cos kcy। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, যেহেতু এটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক, সো ex equals to 0 at y equals to 0 এবং y equals to d, মানে দুটো বাউন্ডারি কন্ডিশনে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে 0। আমরা ওই বাউন্ডারি কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করার পর এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। আর এই ক্ষেত্রে হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার কারণে এর ভ্যালুটা 0 আসতেছে। সো কেসি ইকুয়ালস হচ্ছে n পাই বাই d, এবং এটা হচ্ছে আমরা ফাইনালি এই ইকুয়েশনটাতে বসানোর পর আমরা পেয়ে যাচ্ছি az ইকুয়ালস হচ্ছে bn cos n পাই বাই d এটা মাইনাস j বিটা z। এখন আমরা ট্রান্সভার্স ফিল্ডগুলোর দিকে তাকালে দেখতে পাবো e of x, h of y, e of y, তিনটা ইকুয়েশন। এগুলো হচ্ছে 3.19 ইকুয়েশন থেকে নেওয়া হয়েছে। সিমিলারলি প্রপাগেশন কনস্ট্যান্ট বিটা রুট ওভার কে স্কয়ার মাইনাস কেসি স্কয়ার, কেসি এর ভ্যালুটা এখানে বসানো হয়েছে, কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি, এন্ড ওয়েভ ইম্পিডেন্স ZT ইকুয়ালস হচ্ছে EX ডিভাইড বাই HY ইকুয়ালস টু K বিটা বাই বিটা। আচ্ছা, এখানে ফিগারটা হচ্ছে আমার ফার্স্টটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক মোড, ট্রান্সভার্স ম্যাগনেটিক মোড যেখানে অ্যারো ডিরেকশন বোথ সাইডস, এন্ড ট্রান্সভার্স ইলেকট্রিক মোডের ক্ষেত্রে সিঙ্গেল ডিরেকশনে অ্যারোগুলো। ওকে, প্যারা 3.3 রেক্ট্যাঙ্গুলার ওয়েভগাইড, এক্ষেত্রে আমরা শুধু ইকুয়েশনগুলো দেখব। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার ওয়েভগাইডের জন্য ট্রান্সভার্স ইলেকট্রিক মোডে যাচ্ছি, ওয়েভ ইকুয়েশন লিখলাম। এখানে হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক মোডের জন্য Ez ইকুয়ালস টু 0। সো ম্যাগনেটিক ফিল্ডের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে আমার H of z ইকুয়ালস টু Az of xy এটা কে মানে j বিটা z। সো আমরা এখানে এই ইকুয়েশনটাকে সলভ করতে হলে আমরা ফার্স্টে ধরে নিচ্ছি h of az of xy, এই ইকুয়েশনটাকে আমরা ধরে নিচ্ছি সেপারেশন অফ ভ্যারিয়েবলের মাধ্যমে x of y and y of y, x of x এবং y of y দুইটার মাল্টিপ্লিকেশন, এটাকে আমরা ভ্যারিয়েবল সেপারেট করে নিলাম। দেন এই ইকুয়েশনটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব ফর az এর এই ভ্যালুর জন্য, এবং আমরা পেয়ে যাচ্ছি এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনের মধ্যে এই ভ্যালুটা বসানোর পর আমরা যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। সো এরপর সেখান থেকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট কেসিটাকে দুইটা ভাগে ভাগ করতেছি, এক্স এর কম্পোনেন্ট এন্ড হচ্ছে ওয়াই এর কম্পোনেন্ট। সো এখান থেকে যদি আমি এক্স এর পার্টটাকে আলাদা করে নিই তাহলে আমরা লিখতে পারি এই ইকুয়েশনটা, এন্ড ওয়াই এর পার্টটা আলাদা করলে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখানে এক্স এর
ডিরেকশনের লিমিট হচ্ছে 0 to a and y ডিরেকশনে লিমিট হচ্ছে 0 থেকে b। সো আমরা সেপারেশন অফ ভেরিয়েবল করার পর এই দুইটা পার্ট যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা সরি না এটা হচ্ছে কেসি এর ইকুয়েশন। কেসি যেহেতু আমরা দুই ভাগে ভাগ করেছি সো কেসি স্কয়ার ইকুয়ালস আমরা লিখতে পারি কে এক্স স্কয়ার প্লাস কে ওয়াই স্কয়ার। আচ্ছা এখন হচ্ছে এইচ অফ জেড এর যে জেনারেল ইকুয়েশন সেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছি যে কজ এবং সাইন এর সামেশন আকারে লিখতাম। সো এখন যেহেতু সেপারেশন অফ ভেরিয়েবল হয়ে গেছে এই জেড অফ এক্স এবং ওয়াই, সো আমরা এক্স ওয়াই আলাদা কম্পোনেন্ট হিসেবে লিখতেছি a cos kx x plus b sin kx x multiplied by c cos ky y plus d sin ky y। সেপারেশন অফ ভেরিয়েবলের ফলে জেনারেল সলিউশনটাও আমরা হচ্ছে সেপারেট করে লিখলাম। এখন আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব এন্ড আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট ex ey এর যে ভ্যালু এট বাউন্ডারি কন্ডিশন y equals to 0 থেকে b and x equals to 0 থেকে a এর জন্য ফাইন্ড আউট করার চেষ্টা করব। সো এই z এর ইকুয়েশন, এই ইকুয়েশনটা থেকে আমরা যদি সেই জিনিসগুলোকে বের করে নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিক ফিল্ডে কনভার্সনের যে ফর্মুলা রয়েছে 3.19 চার্লি এন্ড ডেল্টা ইকুয়েশনগুলোকে ইউজ করতে হবে। সো 3.19 চার্লি এন্ড ডেল্টা এখানে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডকে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে এন্ড এই পার্টটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে ই অফ এক্স পেয়ে যাচ্ছি এন্ড সিমিলারলি সেটা যদি আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি এন্ড এই পার্টটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা হচ্ছে ই অফ ওয়াই পেয়ে যাচ্ছি। সো ওই দুইটা ইকুয়েশন ইউজ করে এখন আমরা এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি ই অফ এক্স ইকুয়ালস টু মাল্টিপ্লিকেশন বাই মাইনাস জে ওমেগা মিউ ডিভাইড বাই কে সি স্কোয়ার ইন্টু কে ওয়াই জেনারেল সলিউশনের এই দুইটা পার্ট এন্ড ওয়াই এর ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা এই ইকুয়েশন দুটো লুক সিমিলার বাট এটাকে মনে রাখার একটা সহজ ওয়ে হচ্ছে যেটা এক্স এর জন্য ই অফ এক্স সেটার জন্য আমরা হচ্ছে এই ইকুয়েশনটার থেকে ওয়াই এর যে পার্টটা সেটাকে আমরা যদি উইথ রেসপেক্ট টু ওয়াই ডিফারেন্সিয়েট করি তাহলে cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন, সাইন কে ডিফারেন্সিয়েট করলে cos। সো এখানে cos কে ডিফারেন্সিয়েট করে আসছে মাইনাস সাইন এন্ড সাইন কে ডিফারেন্সিয়েট করে cos আসছে এন্ড সামনের যে পার্টটা আছে তার আগে একটা মাইনাস থাকবে এন্ড যেটা হচ্ছে y এর পার্ট সেটা যখন আমরা x কে ডিফারেন্সিয়েট করব cos কে করলে মাইনাস সাইন এন্ড সাইন কে করলে cos আর এই পার্টটা অ্যাজ ইউজুয়াল থাকবে। সো এখন এই ইকুয়েশনগুলো থেকে আমরা যদি একটু দেখি এখান থেকে হচ্ছে আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে পেয়ে যাচ্ছে d equals to 0 and ky equals to n pi by v from equation 3.79 alpha 3.80 alpha and পরবর্তী এই দুইটা ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাচ্ছি b equals to 0 and kx equals to m pi by a। সো ফাইনালি আমরা এই জিনিসগুলো বসানোর পর ম্যাগনেটিক ফিল্ডের এই ইকুয়েশনটা পাচ্ছি এন্ড ট্রান্সভার্স ফিল্ড কম্পোনেন্ট গুলো হচ্ছে এই চারটা ইকুয়েশন। আমরা একটু স্কিপ করে চলে যাই নিচের দিকে যেটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়েশন যেটা আমার একটা ম্যাথের জন্য কাজে লাগে। এফ সি এম এন ইকুয়ালস হচ্ছে 1/2 পাই রুট ওভার মিউ এপসাইলন ইনটু রুট ওভার m pi by a হোল স্কয়ার প্লাস n pi by b হোল স্কয়ার। এটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশন। সো ওয়েভ ইম্পিডেন্স হচ্ছে এই পার্টটা, আমরা স্কিপ করে যাই।
ট্রান্সভার্স ম্যাগনেটিক মোডের ক্ষেত্রেও সিমিলার জিনিস, ম্যাগনেটিক যেহেতু, সো এই জেড ইকুয়াল টু 0 হবে। এই ওয়েভ ইকুয়েশন লিখলাম, সিমিলার হয়ে যাচ্ছি। জেনারেল সলিউশন হচ্ছে a cos kx plus b sin kx c cos ky plus d sin ky। সো এইভাবে হচ্ছে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলাম এবং হচ্ছে এক্ষেত্রে এই জিনিসগুলো পাচ্ছি। ট্রান্সভার্স ফিল্ড কম্পোনেন্টগুলো হচ্ছে সেম, অ্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশন এটা। এই ম্যাথটাতে চলে যাই। আমাদেরকে বলা হয়েছে ফিগার 3.9 সূত্র ম্যাথ ফিগার ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে ফিগার 3.9, এটা রিলেটেড ম্যাথটা হচ্ছে এটা। ওটা দেখি, characteristics of rectangular waveguide। আচ্ছা, এটা রেক্টেঙ্গুলার ওয়েভগাইড যেটা হচ্ছে কে ব্যান্ডে অপারেট করতেছে, যেটা ডাইমেনশন এ এর ভ্যালু দেওয়া আছে 1.07 সেন্টিমিটার, বি এর ভ্যালু হচ্ছে 0.43 সেন্টিমিটার, and cut off frequency of first 5 propagating modes বের করতে বলা হয়েছে। আচ্ছা, if the operating frequency is 15 GHz, and find the attenuation due to the dielectric and conductor losses। টেফলনের জন্য এপসিলন আর এর ভ্যালু হচ্ছে 2.08 and tan ডেল্টা হচ্ছে 0.0004। সো কাট অফ ফ্রিকোয়েন্সির সেই ফর্মুলাটাকে নিয়ে আসছে এখানে। আচ্ছা, এখানে বলা হয়েছে ফার্স্ট 5 মোডস। সো এখানে আমরা যে মোডগুলো একটু দেখি, ট্রান্সভার্স ইলেকট্রিক 10, ট্রান্সভার্স ইলেকট্রিক 20, ট্রান্সভার্স ইলেকট্রিক 01, ট্রান্সভার্স ইলেকট্রিক ট্রান্সভার্স ম্যাগনেটিক 11, and ট্রান্সভার্স ইলেকট্রিক ট্রান্সভার্স ম্যাগনেটিক 21। এগুলো হচ্ছে আমার ফার্স্ট 5 মোডস। সো আমরা এই ইকুয়েশনটাতে এম এবং এন এর ভ্যালু বসাবো, এন্ড আমরা হচ্ছে বের করার চেষ্টা করব কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কত। এ আর বি এর ভ্যালুটা আমার এখানে দেওয়া ছিল। এ এর ভ্যালুটা হচ্ছে 1.07 সেন্টিমিটার, বি হচ্ছে 0.43 সেন্টিমিটার। আমরা এই জিনিসগুলোকে মিটারে কনভার্ট করে এখানে অ্যাপ্লাই করতেছি। এন্ড ফর ফার্স্ট মোড ট্রান্সভার্স ইলেকট্রিক, এম এর ভ্যালু হচ্ছে 1, এন 0, সো এই পার্টটা নাই। সো এটার জন্য আমরা এ বি এর ভ্যালু বসানোর পর কাট অফ ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি 9.72। 20 এর জন্য এম এর ভ্যালু 2 এবং এ এর ভ্যালু বসাচ্ছি, এই পার্টটা নাই। আমরা ফ্রিকোয়েন্সি পেয়েছি 19.44। ট্রান্সভার্স ইলেকট্রিক 01, তার মানে এখানে এম 0 এন 1 এবং বি এর ভ্যালু বসাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 24.19। ট্রান্সভার্স ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক 11, তার মানে এম এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1 এবং এ বি এর ভ্যালু বসানোর পর কাট অফ ফ্রিকোয়েন্সি পেয়ে যাব হচ্ছে 26.07 GHz। and finally 21, এম এর ভ্যালু 2, এন এর ভ্যালু 1 বসাইলে 31.03 GHz পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট আমাদেরকে বলা হয়েছে attenuation due to the dielectric and conductor loss if the operating frequency is 15 GHz। ওকে, 15 GHz এর জন্য আমরা হচ্ছে লস ক্যালকুলেশন করব। সো ফার্স্ট 5 মোডস হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক 102001 and ট্রান্সভার্স ইলেকট্রিক 11, ট্রান্সভার্স ম্যাগনেটিক 11। এই চারটা থেকে আমরা যদি দেখি, ফার্স্ট 5 মোড বলা হয়েছে। ফার্স্ট মোড হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক 10, সেকেন্ড মোড ট্রান্সভার্স ইলেকট্রিক 20, থার্ড মোড হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক 01, ফোর্থ এবং ফিফথ হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক এন্ড ট্রান্সভার্স ম্যাগনেটিক 11। সো মোড 6 এন্ড 7, এই দুইটা জিনিস হচ্ছে আমার লাগতেছে না। ওকে, এখন হচ্ছে 15 GHz এর জন্য 15 GHz এর জন্য এই ফর্মুলাটাতে এফ এর ভ্যালু 15 বসানোর পর যেই ভ্যালুটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার কে এর ভ্যালু 453.1 পার মিটার। আচ্ছা, এই ইকুয়েশনটা কোথা থেকে আসছে আমরা প্রিভিয়াস চার্টে একটু দেখি। এই এখানে হচ্ছে আমার কেসির ফর্মুলাটা হচ্ছে এটা, এন্ড বিটা প্রপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে
√k² minus kc², যেখানে kcটা আমরা এখান থেকে পেয়ে যাব, and so beta equals to √k² minus kc². so আমরা যখন te10 করতেছি, so 10 এর জন্য হচ্ছে শুধু kc এর মধ্যে শুধু a পার্টটা আছে, b এর পার্টটা নাই হয়ে গেছে, and frequency 15 GHz এখানে বসানোর পর, and epsilon r for teflon is 2.08, এই দুইটা ভ্যালু এখানে বসালে আমরা k এর এই ভ্যালুটা পাবো। সো এখান থেকে আমরা প্রপোর্শনাল কনস্ট্যান্ট বিটার ভ্যালু পাচ্ছি 345.1 per meter. Attenuation due to the dielectric loss alpha d, এটার ফর্মুলা হচ্ছে k² tan delta divided by 2 beta. k এর ভ্যালু বসালাম এইটা, tan delta এর ভ্যালু বলা ছিল 0.0004, and বিটার ভ্যালুটা আমরা পেয়ে গেছি এই ভ্যালুটা। এই তিনটা ভ্যালু বসানোর পর আমরা পেয়ে যাচ্ছি এত। এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে ডেসিবেলে কনভার্ট করতেছি উইথ দিস ভ্যালু। সারফেস রেজিস্টিভিটি RS হচ্ছে √ω ডিভাইড বাই 2 সিগমা, যেখানে কপারের কন্ডাক্টিভিটি দেওয়া আছে এত সিমেন্স পার মিটার। ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2πf। সো এখানে আলটিমেটলি আমরা সারফেস রেজিস্টিভিটির ভ্যালু পেয়ে যাচ্ছি 0.032 ওহম। ওকে, এবার অ্যাটেনুয়েশন ডিউ টু দ্য কন্ডাক্টর লস ফ্রম ইকুয়েশন 9.6, অর্থাৎ এই ইকুয়েশনটা প্রিভিয়াসে দেওয়া ছিল 9.6। এই তো কন্ডাক্টর লসের জন্য অ্যাটেনুয়েশন যেটা হচ্ছে সেটার ইকুয়েশন হচ্ছে RS ডিভাইড বাই a কিউব b বিটা k এটা ইনটু 2b পাই স্কয়ার প্লাস a কিউব k স্কয়ার। এই ইকুয়েশনটাকে আমরা এখানে ইউজ করছি, এবং আমরা হচ্ছে কন্ডাক্টর লসের জন্য অ্যাটেনুয়েশন পেয়ে যাচ্ছি। এখানে আমার সবগুলা ভ্যারিয়েবলের ভ্যালু এখন জানা আছে, সো বসানোর পর এই রেজাল্টটা পাচ্ছি, এবং সেটাকে হচ্ছে আমরা ডেসিবেলে কনভার্ট করে ফেললাম। সো এই তো এই ম্যাথটা এই পর্যন্তই। ফিগার 3.9। আচ্ছা, এখানে হচ্ছে ডিফারেন্ট মোডস এর ফিগার গুলো দেখানো হয়েছে, E10, 11, 21, 20, হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনেটিক 11 এবং ট্রান্সভার্স ম্যাগনেটিক 21, এই কয়েকটা মোডের ফিগারটা দেখানো হয়েছে। ফিগারটা আসলে সেলফ এক্সপ্লেনেটরি, এটা একটু দেখে নিয়েন, এটা আসলে বোঝানোর মতো তেমন কিছু নাই, এটা জাস্ট সামহাউ মুখস্থ করে দিয়ে আসতে হবে। নেক্সট আমরা পাচ্ছি 3.14, এই ফিগার রিলেটেড একটা ম্যাথ আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ সার্কুলার ওয়েভগাইড। সো এটার জন্য আমার এই কাট অফ ফ্রিকোয়েন্সির সূত্রটা লাগবে। সার্কুলার ওয়েভগাইডের জন্য fc ইকুয়ালস হচ্ছে kc ডিভাইড বাই 2 পাই রুট ওভার মিউ এপসাইলন ইকুয়ালস হচ্ছে pnm ডিভাইড বাই 2 পাই a রুট ওভার মিউ এপসাইলন। আমরা এখানে pnm এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি এই টেবিল 3.4 থেকে, values of pnm for transverse magnetic mode in a circular waveguide। এই ভ্যালুগুলোকে আমরা হচ্ছে ম্যাথের জন্য ইউজ করব। এখানে বলা হয়েছে এক্সাম্পল 3.2, characteristics of circular waveguide, find the cutoff frequencies of the first two propagating modes of Teflon filled circular waveguide with a equals to 0.5 cm. এই হচ্ছে আমার রেডিয়াস of the circular waveguide,
The interior of the guide is gold plated. Calculate the overall loss in decibel for a 30 centimeter length operating at 14 gigahertz. From figure 3.13 কোনটা এই এটা হচ্ছে figure 3.13 and the first two propagating modes of circular waveguide হচ্ছে TE11 TM01. so TE11 TM01 এর জন্য আমরা কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলা লিখতেছি P prime 11 and P01 and হচ্ছে এই P এর ভ্যালুটা আমরা চার্ট থেকে পাচ্ছি P prime 11 এর ভ্যালু হচ্ছে P prime 11 এর ভ্যালুটা আমরা হচ্ছে টেবিল 3.3 থেকে পাচ্ছি 11 এর ভ্যালু হচ্ছে 1.841 and 1.841 and P01 এর ভ্যালুটা হচ্ছে 2.405 যেটা আমরা টেবিল 3.4 থেকে পাচ্ছি 01 এর জন্য হচ্ছে 2.405 and বাকি জিনিসগুলো হচ্ছে আমার নন ভ্যালুস সেগুলো বসানোর পর আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি 12.19 GHz and ট্রান্সভার্স ম্যাগনেটিক এর জন্য হচ্ছে 15.92 GHz ওকে ফাইন্ড দ্য কাট অফ ফ্রিকোয়েন্সিস বের করলাম তারপর কি বলা হয়েছে ওভারঅল লস বের করতে বলা হয়েছে 30 সেন্টিমিটার লেন্থের একটা ওয়েভগাইড যেটা হচ্ছে 14 GHz অপারেট করতেছে লসের জন্য আমরা এখন চলে যাচ্ছি k এর ইকুয়েশন 2 pi f root over epsilon r divided by c টেফলন এর জন্য epsilon r ভ্যালু 2.08 অপারেটিং ফ্রিকোয়েন্সি 14 GHz ওকে k এর ভ্যালু পেলাম এটা দেন হচ্ছে বিটা ইকুয়ালস টু রুট ওভার k স্কয়ার মাইনাস kc স্কয়ার যেখানে kc এর ভ্যালুটা হবে হচ্ছে for TE11 ফর্মুলা ইজ দিস সেটা কোথা থেকে আসলো এইটা এই চার্টটা থেকে পেয়ে যাচ্ছি TE11 এর জন্য kc এর ফর্মুলা হচ্ছে p প্রাইম 11 divided by a এখানে kc স্কয়ার equals to p prime 11 divided by a whole square p prime এর ভ্যালুটা টেবিল 3.3 থেকে পেয়ে যাচ্ছি 1.841 এর ভ্যালুটা 0.005 বসানোর পর বিটা পেলাম এবার ডাইইলেকট্রিক লসের জন্য অ্যাটেনুয়েশন আলফা ডি k স্কয়ার tan del r by 2 বিটা ফর্মুলা সেম বসানোর পর ডেসিবেলে কনভার্ট করে নিলাম সারফেস রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে এই ফর্মুলা থেকে পেয়ে যাচ্ছি এখানে গোল্ডের কন্ডাক্টিভিটির ভ্যালুটা হচ্ছে 4.1 10 to the 7 সিমেন্স পার মিটার ওকে এরপর হচ্ছে অ্যাটেনুয়েশন ডিউ টু কন্ডাক্টর লস এর ভ্যালুটা হচ্ছে এই ইকুয়েশন থেকে পাচ্ছি সারফেস রেজিস্টিভিটি বসালাম এবং পেয়ে যাচ্ছি হচ্ছে 0.583 ডেসিবেল পার মিটার সো টোটাল অ্যাটেনুয়েশন পাচ্ছি হচ্ছে আলফা ডি প্লাস সি equals to 2.07 decibel per meter. So এটা যদি পার মিটার হয় তাহলে 30 সেন্টিমিটার এর জন্য কত হবে 0.3 মিটার দিয়ে মাল্টিপ্লাই করলাম পেয়ে যাচ্ছে টোটাল লস 0.62 ডেসিবেল আচ্ছা এখন আসলে 3.14 and 3.9 দুইটা ফিগার এর মধ্যে যে কোনো একটা আসবে যেটা হচ্ছে আড়াই মিনিটের মধ্যে আমার আঁকা লাগবে সো এই জিনিসটা আসলে মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নাই এটা আসলে আমি নিজেও বুঝি নাই বোঝার মতো এরকম কিছু নাই আসলে তো সামহাউ এটা একটু দেখে দেন এরপর 154 পয়েন্ট অফ ইন্টারেস্ট এখানে ডিফারেন্ট টাইপস অফ কন্ডাক্টরের কথা বলা হয়েছে কোএক্সিয়াল কানেক্টরের কথা বলা হয়েছে টাইপ এন কানেক্টর
যেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি লিমিট 11 থেকে 18 গিগাহার্টজ, টিএনসি কানেক্টর যেটা ফ্রিকোয়েন্সি বিলো 1 গিগাহার্টজ, এসএমএ কানেক্টর frequency range 18 থেকে 25 gigahertz, and SMA connector is most commonly used in microwave connector. EPC7 এটা একটা precision connector যেটা can repeatedly achieve signal to wave ratio less than 1.04 at frequency up to 18 gigahertz, and 2.4 mm connector. So জিনিসটা একটু রিডিং দিয়ে যান। ফিগার 3.22, ফিগার 3.22 এটা হচ্ছে স্ট্রিপ লাইন ট্রান্সমিশন লাইন জিওমেট্রি। আচ্ছা, স্ট্রিপ লাইনের ক্ষেত্রে কি হয় যে দুইটা গ্রাউন্ড প্লেন থাকে, উপরে একটা নিচে একটা, আর মাঝখানে থাকে হচ্ছে সাবস্ট্রেট যেটা থিকনেস হচ্ছে বি, এন্ড এর মাঝখান দিয়ে হচ্ছে আমার একটা স্ট্রিপ লাইন যায় যেটা হচ্ছে কপারের ফিড লাইন, যেটার উইথ হচ্ছে ডাব্লিউ, এন্ড এটার জন্য ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড লাইন হচ্ছে সামথিং লাইক দিস। প্যারা 3.7 স্ট্রিপ লাইন, স্ট্রিপ লাইন থেকে 3D ফিগার দেখতে হবে কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমার ফেজ ভেলোসিটি ফর্মুলা ফর ট্রান্সভার্স ইলেক্ট্রোম্যাগনেটিক মোড in strip line equals to c divided by root of epsilon r, propagation constant omega by vp equals to root over epsilon r into k naught, characteristic impedance z naught root over l by c অথবা হচ্ছে 1 by vp into c। তো এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে WE এটা হচ্ছে আমার ইফেক্টিভ উইডথ অফ দ্য কন্ডাক্টর, এন্ড B হচ্ছে আমার সাবস্ট্রেটের থিকনেস। তো এই ক্ষেত্রে WE এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা তো ফিজিক্যালি যে W সেটা জানি, বাট WE টা পাচ্ছি হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করে। সো এখান থেকে দেখতে পাচ্ছি WE বাই B, এখানে যদি B দিয়ে ডিভাইড করি উপর নিচে, দেন আমরা WE বাই B পাচ্ছি। সেই WE বাই B এর রেশিওটা হচ্ছে W বাই B মাইনাস, যদি W বাই B এর ভ্যালুটা 0.35 এর থেকে বেশি হয় তাহলে 0, এন্ড যদি W বাই B এর ভ্যালুটা 0.35 এর থেকে কম হয় তাহলে W বাই B মাইনাস হবে হচ্ছে 0.35 মাইনাস W বাই B হোল স্কয়ার, এন্ড ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইফেক্টিভ ওয়েট ডিভাইড বাই B এর রেশিও। এই জিনিসটা এখানে বসালে আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স পেয়ে যাচ্ছি এই ফর্মুলা থেকে। আচ্ছা, এখানে attenuation due to conductor loss alpha c, আলফা সি এর ইকুয়েশন হচ্ছে যদি রুট ওভার এপসাইলন আর জেড নট এর ভ্যালু লেস দেন 120 ওহম হয় সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, আর যদি 120 এর থেকে বেশি হয় দেন এই ফর্মুলাটা ইউজ করব, যেখানে এ এবং বি হচ্ছে দুইটা ভেরিয়েবল, যেটা আমার হচ্ছে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাব। আচ্ছা, এই ম্যাথটা কি লাগবে কিনা সেটা নিয়ে আমরা আসলে কনফিউজড, সো এখানে হচ্ছে কোশ্চেন মার্ক দেওয়া ছিল। সো এখানে নেক্সট হচ্ছে আমার প্যারা 3.8 মাইক্রোস্ট্রিপ লাইন, যার ডায়াগ্রাম দেখব ফিগার 3.25, ম্যাথ এক্সাম্পল 3.7। প্যারা 3.8 এ যাচ্ছি, মাইক্রোস্ট্রিপ লাইন, এই যে এটা হচ্ছে মাইক্রোস্ট্রিপ লাইনের ডায়াগ্রাম।
এটা হচ্ছে গ্রাউন্ড প্লেন, এটা হচ্ছে সাবস্ট্রেটের থিকনেস, এন্ড এটা হচ্ছে আমার ফিল্ড লাইনটা। এই ফিল্ড লাইন থেকে আমার হচ্ছে ম্যাগনেটিক এন্ড ইলেকট্রিক ফিল্ড গুলো এভাবে বের হয়ে যাচ্ছে। ইকুয়েশন গুলো একটু দেখি। এটা হচ্ছে ইফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এর ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের ইকুয়েশন, W/D এর রেশিওটা যদি আমার লেস দ্যান 1 হয় তাহলে এটা, যদি বড় হয় তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করতেছি। এখানে W/D এর ভ্যালুটা আমরা পেয়ে যাব হচ্ছে এইখান থেকে। যদি W/D এর ভ্যালুটা, যদি আমার এখানে W/D এর ভ্যালুটা লেস দেন 2 হয় বলে মনে করি, তাহলে আমরা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনটা ইউজ করব ফর গেটিং দ্য W/D ভ্যালু। এন্ড যদি অনেক বেশি হয়, লাইক গ্রেটার দেন 2, তাহলে আমরা এই বড় ইকুয়েশনটা ইউজ করব W/D এর ভ্যালু বের করার জন্য। এবং হচ্ছে আমরা এই W/D এর ভ্যালুটাকে এখানে বসানোর পর ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স পাবো। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনের জন্য যে ফিগারটা, যেখানে W/D এর ভ্যালুটা লেস দেন 2 এন্ড W/D এর ভ্যালু গ্রেটার দেন 2 হলে তার ফিগারটা হচ্ছে এটা। ওকে, আমরা এখন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স পেয়ে গেলাম। এখন এই W/D এর ভ্যালু বসানোর পর হচ্ছে A আর B এর ভ্যালুটা ফাইন্ড আউট করব from these equations. ডাইলেকট্রিক এর জন্য হচ্ছে অ্যাটেনুয়েশন লস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে পাবো। দেন সেটাকে আমরা চাইলে ডেসিবেলে কনভার্ট করে ফেলতে পারি। এন্ড কন্ডাক্টর লসের জন্য ফর্মুলাটা হচ্ছে এটা, যেখানে হচ্ছে আমার সারফেস রেজিস্টিভিটি RS এর ভ্যালু হচ্ছে √ওমেগা মিউ নট ডিভাইড বাই 2 সিগমা। এক্সাম্পল 3.7 এ যাচ্ছি, মাইক্রোস্ট্রিপ লাইন ডিজাইন। আচ্ছা, এখানে হচ্ছে অ্যালুমিনা সালফেট হিসেবে ইউজ করেছে, যেটার থিকনেস হচ্ছে 0.5 mm, এপসাইলন আর 10 ডেল্টার ভ্যালু দেওয়া আছে। 50 ওহম ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের জন্য find the length of the line required to produce a phase delay of 270 degree at 10 GHz and compute total loss on this line assuming copper conductors. Then compare the results obtained from the approximation formulas 3.195 to 3.199 goes from CAD package লাগবে না এটা। So we first find out W/D ratio for Z equals to 50 ohm. আমার কাছে এখন ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ভ্যালু আছে, আমরা W/D এর ভ্যালু পেতে চাই, তার জন্য আমরা হচ্ছে 197 ইকুয়েশন ইউজ করছি। এই ইকুয়েশনটা থেকে যেহেতু আমাদের ইম্পিডেন্সের ভ্যালু দেওয়া আছে 50, আমরা ফার্স্টে গেস করে নিচ্ছি যে W/D এর ভ্যালুটা হচ্ছে লেস দেন 2, মানে ফার্স্ট কন্ডিশনটাকে গেস করে নিলাম। সো এর জন্য এই ইকুয়েশনে যদি আমরা 50 ওহম বসাই, তার জন্য আমরা এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 2.142। এই ভ্যালুটা বসানোর পর W/D এর একটা ভ্যালু পাচ্ছি, সেই ভ্যালুটা হচ্ছে 0.965। এখানে 0.965 এর যে ভ্যালুটা, এটা এখানে বসাইলে আমরা দেখতে পাচ্ছি the condition W/D less than 2 that is satisfied. আচ্ছা, এটা যদি না হতো তাহলে আমরা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন যেটা W/D greater than 2 সেটা ইউজ করতাম। সো সিন্স এখানে W/D এর ভ্যালুটা হচ্ছে এটা, সো লাইন উইথ W ইকুয়ালস টু হচ্ছে 0.965 টাইমস অফ T। আমরা যেখানে হচ্ছে D এর ভ্যালুটা হচ্ছে 0.5 বসানোর পর লাইন উইথ পেয়ে গেলাম। এবার লাইন লেন্থ, ইফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 6.66, 3.195
এই ইকুয়েশনটাকে ইউজ করে আমরা হচ্ছে ইফেক্টিভ ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা বের করব, যেটা হচ্ছে 6.665। তো এখন লাইন লেন্থ লাগবে আমার ফর দ্য ফেজ শিফট অফ 270 ডিগ্রি। সো 270 ডিগ্রি ফেজের জন্য বিটা এল ভ্যালু হচ্ছে রুট ওভার এপসাইলন ই ইন্টু কে নট ইন্টু এল। এখানে কে নটের ভ্যালু হচ্ছে 2 পাই এফ ডিভাইড বাই সি। ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 14 গিগাহার্টজ, না সরি 10 গিগাহার্টজ। সো এর জন্য কে নট পেলাম, এই জিনিস বসানোর পর এখান থেকে লাইন লেন্থ পেয়ে যাচ্ছি এখন। ওকে, এখন আমার হচ্ছে অ্যাটেনিউশন লাগবে ফর টোটাল লস। এখন এখান থেকে যে অ্যাটেনিউশন লস ডিউ টু ডাইইলেকট্রিক এন্ড ডিউ টু কন্ডাক্টর, এই ইকুয়েশন এইটা এবং এটা তিনটা ইকুয়েশন ইউজ করে আমরা পেয়েছি আলফা ডি এর ভ্যালু, surface resistivity of copper due to 10 gigahertz, and finally alpha c. Then এই দুটাকে সাম করলে আমরা টোটাল লস পেয়ে যাব 0.101 ডেসিবেল। টেবল 3.6 is 178। এই যে সামারি অফ ট্রান্সমিশন লাইন এন্ড ওয়েভ গাইডস, এই টেবিলটা একটু দেখে যেতে হবে। and other type of transmission line and guides plus figure হচ্ছে 3.31 32 33 34। এই যে other types of lines and guides, এই জিনিসগুলো থিওরিটিক্যাল, একটু দেখে যেতে হবে। এই যে এখান থেকে হচ্ছে 3.32 33 34, এই ফিগারগুলো একটু দেখে যেতে হবে। So that's it with this chapter 3 ends। আমরা এখন চ্যাপ্টার 4 শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টার 4 প্যারা 4.2 ইম্পিডেন্স অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। আচ্ছা, ইম্পিডেন্স অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স দেখার আগে আমরা একটু দেখি এখানে ওয়েভটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। যেটা ইনসিডেন্ট সেটা হচ্ছে প্লাস, আর যেটা রিফ্লেক্টেড সেটা হচ্ছে মাইনাস। ভি প্লাস আই প্লাস, ভি মাইনাস আই মাইনাস, ইনসিডেন্ট এন্ড রিফ্লেক্টেড রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এন দিয়ে বোঝাচ্ছে nth টার্মিনাল। So আমার টোটাল ভোল্টেজ at nth টার্মিনাল is given by incident plus reflected। কারেন্টের কথা যদি বলি, ইনসিডেন্ট কারেন্ট মাইনাস রিফ্লেক্টেড কারেন্ট, এটা হচ্ছে আমার টোটাল কারেন্টের ইকুয়েশন। সো ইম্পিডেন্স ম্যাট্রিক্স অফ মাইক্রোওয়েভ নেটওয়ার্ক, সেটাকে আমরা এভাবে লিখি v1 থেকে n, এটা হচ্ছে আমার ইম্পিডেন্স ম্যাট্রিক্স z, এটা হচ্ছে আমার কারেন্ট। ইটস কাইন্ড অফ লাইক v ইকুয়ালস টু হচ্ছে zi, কাইন্ড অফ লাইক v ইকুয়ালস হচ্ছে zi। আচ্ছা, এই ফিগারটা দেখি, এটা হচ্ছে n পোর্ট মাইক্রোওয়েভ নেটওয়ার্ক, এটা হচ্ছে টার্মিনাল 1, প্লাসটা হচ্ছে আমার ইনসিডেন্ট, মাইনাসটা হচ্ছে আমার রিফ্লেক্টেড 2 3। সিমিলারলি n সংখ্যক টার্মিনাল এবং হচ্ছে n সংখ্যক ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড ওয়েভ। এটা হচ্ছে আমার একটা n পোর্ট মাইক্রোওয়েভ নেটওয়ার্কের ফিগার। সো আমরা প্রিভিয়াসলি যেটা দেখলাম যে v ইকুয়ালস টু zi, এটা হচ্ছে আমার ইম্পিডেন্স ম্যাট্রিক্স z এর রিপ্রেজেন্টেশন। আর হচ্ছে যদি আমরা অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স y কে ইউজ করি তাহলে আমরা বলতে পারি কি i ইকুয়ালস টু y ইনটু v। সো এখানে y টা হচ্ছে আমার এই অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা, y ইকুয়ালস হচ্ছে z ইনভার্স। সো আমরা যদি ইম্পিডেন্স ম্যাট্রিক্স z জানা থাকে সেটাকে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স করলে আমরা হচ্ছে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স y পেয়ে যাব। এখানে zi is equals to vi divided by ij, যেখানে হচ্ছে ik equals to 0 or k not equals to j, তার মানে হচ্ছে ij বাদে বাকি সব i এর ভ্যালুটা হচ্ছে 0। ইন দ্যাট কেস আমরা z ij পাচ্ছি। আমরা এটা ফিজিক্যালি কি বোঝাচ্ছে আসলে, z ij হচ্ছে একটা ট্রান্সফার ইম্পিডেন্স বিটুইন পোর্ট i এন্ড j, যেখানে হচ্ছে বাকি সব পোর্ট i j বাদে বাকি সবগুলা পোর্ট হচ্ছে আমার ওপেন সার্কিট থাকবে। এই অবস্থায় আমরা হচ্ছে
ট্রান্সফার ইম্পিডেন্স পেয়ে যাচ্ছি। ট্রান্সফার ইম্পিডেন্স জিনিসটা হচ্ছে আমার দুইটা পোর্টের মাঝখানে যেই পাওয়ার ট্রান্সমিশন, সেটার জন্য যে ট্রান্সমিশন লাইনের যে ইম্পিডেন্সটা, সেটা হচ্ছে আমার এই ট্রান্সফার ইম্পিডেন্স জেড আই জে। সিমিলারলি ট্রান্সফার অ্যাডমিটেন্স ওয়াই আই জে বের করতে হলে আমার হচ্ছে আই এবং জে বাদে বাকি সবগুলা শর্ট সার্কিটেড থাকতে হবে, এবং হচ্ছে এই ফর্মুলা থেকে আমরা হচ্ছে ট্রান্সফার অ্যাডমিটেন্সের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে ইম্পিডেন্স অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স সিমেট্রিক, সো জেড আই জে যেটা সেটাই হবে হচ্ছে জেড জে আই, ওয়াই আই জে যেটা সেটাই হবে হচ্ছে জেড ওয়াই জে আই। এবং এই জিনিসটা যদি লসলেস ট্রান্সমিশন লাইন হয় তাহলে হচ্ছে ইম্পিডেন্স অ্যাডমিটেন্সের ভ্যালুগুলো পিওরলি ইমাজিনারি হবে। লসলেসের জন্য কোনো রিয়েল পার্ট থাকবে না, শুধু ইমাজিনারি পার্টটা থাকবে। রিসিপ্রোকাল নেটওয়ার্কের জন্য দেখি রিসিপ্রোকাল short circuit placed at all terminals except that two port 1 and port 2, যে দুইটা পোর্ট নিয়ে আমরা কাজ করতেছি সেই দুইটা পোর্ট বাদে বাকি সবগুলো হচ্ছে শর্ট সার্কিটের অবস্থায় আছে। রিসিপ্রোসিটি থিওরাম থেকে আমরা এই ফর্মুলাটা পেয়ে যাচ্ছি, সারফেস ইন্টিগ্রাল অফ a cross b dot ds equals to the surface integral of b cross a dot ds, যেটা আমাকে রিসিপ্রোসিটি বোঝাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু ফিল্ড ইকুয়েশন দেওয়া আছে। ডিউ টু সোর্স a and b হচ্ছে সোর্স এবং হচ্ছে 1 2 এই দুটো হচ্ছে দুইটা পোর্ট। সো পোর্ট 1 এর জন্য সোর্স a এবং b দুইটা ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস হচ্ছে এটা, এন্ড ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন হচ্ছে এটা। সিমিলারলি পোর্ট 2 এর জন্য হচ্ছে a এবং b দুইটা সোর্সের জন্য ভোল্টেজের ইকুয়েশন এটা, ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন এটা, এন্ড হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন হচ্ছে এটা। সো এই জিনিসগুলো রেসিপ্রোসিটি থিওরাম ইউজ করলে আমরা এই একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুইটাকে কম্বাইন্ডলি ইউজ করলে আমরা হচ্ছে এই বড় ইকুয়েশনটা পাবো। এখন আমরা যদি এখানে এই দুইটা পার্ট যদি আমরা 1 ধরে নিই, এখানে 1 বসালাম, তাহলে ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেন এই ইকুয়েশনটা আসলে এই ফর্মে আছে। এক নাম্বার পোর্টের সোর্স AB মাইনাস BA এবং হচ্ছে প্লাস 2 নাম্বার পোর্টের AB মাইনাস BA ইকুয়ালস টু 0। এখন এটাকে আমরা যদি 2/2 অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ইউজ করি তাহলে আমরা লিখতে পারি কারেন্টের ইকুয়েশন I1 এবং I2 ইকুয়ালস হচ্ছে Y11 V1 প্লাস Y12 V2, I2 ইকুয়ালস হচ্ছে Y21 V1 প্লাস Y22 V2। এই জিনিসগুলোকে আমরা এই ইকুয়েশনে যখন বসাবো আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি V1A into V2B minus V1B into V2A multiplied by Y12 minus Y21 equals to 0. So এই ইকুয়েশনটা ফর অল টাইম স্যাটিসফাই হবে যদি Y12 equals to Y21 হয়। এটা রিপ্রেজেন্ট করতেছে যে সোর্স দুইটা রিসিপ্রোকাল। লসলেস নেটওয়ার্কের জন্য এই জিনিসগুলো দরকার নেই, আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাই। এখানে কি বলা হয়েছে, ইভালুয়েশন অফ ইম্পিডেন্স প্যারামিটারস। Z11 ইকুয়ালস হচ্ছে V1 বাই I1, যেখানে I2 ইকুয়ালস টু 0। ফিগারটা দেখতেছি একটা 2 পোর্ট নেটওয়ার্ক এবং হচ্ছে টি শেপে তিনটা রেজিস্ট্যান্স ZA ZB ZC লাগানো আছে। সো V1 ডিভাইডেড বাই I1 ইকুয়ালস হচ্ছে আমার ZA প্লাস ZB, সরি ZA প্লাস ZC। যদি আমার I2 ইকুয়ালস টু 0 হয়, এই কারেন্টটা যদি আমার না থাকে, শুধু এই পার্টটা থাকে, তাহলে আমার হচ্ছে
Z11 হচ্ছে ZA প্লাস ZC। আচ্ছা, এখন হচ্ছে ট্রান্সফার ইম্পিডেন্স Z12 can be found by measuring the open circuit voltage at the port 1 and the current I2 is applied at port 2. port 2 তে কারেন্ট অ্যাপ্লাই করতেছি I2 এবং হচ্ছে port 1 থেকে আমরা দেখতেছি ওপেন সার্কিট ভোল্টেজটা কত। so in that case Z12 equals হচ্ছে V1 divided by I2 যখন I1 equals to 0। আমরা এই V1 টা পাচ্ছি কিভাবে? V1 টা পাচ্ছি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ইউজ করে। V2 তে যদি আমরা একটা ভোল্টেজ V2 পোর্ট 2 তে যদি আমরা ভোল্টেজ V2 অ্যাপ্লাই করি দেন সেটার ভোল্টেজ ডিভিশনের জন্য আমরা পোর্ট 1 এ যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে V1 ইকুয়ালস হচ্ছে V2 মাল্টিপ্লাইড বাই ZC ডিভাইড বাই ZB প্লাস ZC। এই জায়গাটাতে আমরা হচ্ছে এই ভোল্টেজটা পাচ্ছি আফটার ভোল্টেজ ডিভিশন। ইকুয়ালস টু ZC। যেহেতু আমরা বলতেছি জিনিসটা রেসিপ্রোকাল, সো Z12 equals to Z21 and Z22 is found by V2 by I2 equals to ZB plus ZC। এখানে V2 by I2 সমান যদি হয় Z22 equals to ZB plus ZC, তাহলে Z12 কে আমরা বলতে পারি ZC এবং Z12 equals to Z21 for reciprocal theorem। সো আমরা এখান থেকে হচ্ছে Z প্যারামিটারস পেয়ে গেলাম Z11 Z22 Z12 Z21। নেক্সট হচ্ছে স্ক্যাটারিং ম্যাট্রিক্স। এই স্ক্যাটারিং ম্যাট্রিক্সটা আসলে রিলেশন এস্টাবলিশ করে ইনসিডেন্ট ওয়েভ এবং হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভের মাঝখানে। এখানে এই ভি মাইনাসের যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ অন 1 to n পোর্টস। ভি প্লাস যেটা সেটা হচ্ছে আমার ইনসিডেন্ট রিপ্রেজেন্ট করতেছে এবং এস প্যারামিটারস হচ্ছে আমার স্ক্যাটারিং ম্যাট্রিক্স। সো ভি মাইনাস ইকুয়ালস টু এস ইনটু ভি প্লাস, এই ফর্মে এটাকে লিখতেছি। স্ক্যাটারিং ম্যাট্রিক্স ক্যান বি ডিটারমিন্ড বাই এস আই জে vi minus divided by vj plus incident on vj and reflection on vi। Evaluation of scattering matrix parameters. Find the scattering parameters of 3dB attenuator circuit shown in figure 4.8। এটা হচ্ছে ফিগার 4.8 3dB attenuator with 50 ohm characteristic impedance line। এখানে ZA এবং ZB এর ভ্যালু দেওয়া আছে 8.56, ZC এর ভ্যালু 141.8। so from 4.41 equation S11 can be found by using this equation S11 V1 minus by 1 plus and V2 plus equals to 0। এখানে S11 হচ্ছে আমার রিফ্লেকশন কোএফিশিয়েন্ট ফর 1 টার্মিনাল। সো আমরা জানি যে গামা ইকুয়াল হচ্ছে Zin minus Z0 divided by Zin plus Z0। তো সেই ফর্মুলাটা ইউজ করা হয়েছে এখানে। বাট আমরা এখন হচ্ছে Zin দেখতেছি টার্মিনাল 1 মানে পোর্ট 1, এখান থেকে আমরা হচ্ছে ইনপুট ইম্পিডেন্সটা দেখা ট্রাই করতেছি। যখন হচ্ছে আমার এইখানে একটা 50 ওহমের ইয়া লাগানো আছে, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স লাগানো আছে। এখানে একটা 50 ওহম লাগালে সার্কিটটা দেখা যাবে কাইন্ড অফ লাইক দিস। এখানে আমরা এক নাম্বার টার্মিনাল থেকে ইনপুট ইম্পিডেন্স দেখতেছি। সো এই যেটা সিরিজ এটা প্যারালাল করার পর ফাইনালি এটা আর এটা হচ্ছে সিরিজে। এই জিনিসটা করার পর টোটাল ইনপুট ইম্পিডেন্স আমরা পেয়ে যাচ্ছে কত 50। ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ছিল 50, ইনপুট ইম্পিডেন্স পেলাম কত 50। তার মানে হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং হলো। সো এই জন্য আমরা বলতে পারি যে S11 এর ভ্যালুটা এই যে এখানে যদি আমরা 50 মাইনাস 50 করি 0 হয়ে যাচ্ছে, S11 এর ভ্যালুটা আসছে 0। এখন যেহেতু সার্কিটটা সিমেট্রিক
সো আমরা বলবো s22 equals to 0। এবার আমরা হচ্ছে কি বের করব, s12 অথবা s21 একটা বের করব। সো আমরা s21 দেখতেছি বাই অ্যাপ্লাইং ইনসিডেন্ট ওয়েভ অন পোর্ট 1 2 1, মানে 2 এ হচ্ছে ইনসিডেন্ট হচ্ছে, মানে 1 এ ইনসিডেন্ট হচ্ছে 2 থেকে রিফ্লেক্ট হচ্ছে, 2 1 মানে হচ্ছে 1 এ ইনসিডেন্ট 2 থেকে রিফ্লেকশন। সো v1 প্লাস নিচ্ছি এন্ড v2 মাইনাস নিচ্ছি, 2 তে রিফ্লেকশন। মেজারিং দ্য আউটকাম ওয়েভ এট পোর্ট 2 v2 মাইনাস। এখন আমরা s21 এর ভ্যালু মেজার করব, তার মানে v2 মাইনাস ডিভাইড বাই v1 প্লাস। যখন v2 প্লাস ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে 2 নাম্বার পোর্টে কোনো ইনসিডেন্ট নাই। v2 প্লাস 0 মানে হচ্ছে কোনো ইনসিডেন্ট নাই বাট রিফ্লেকশন আছে। আচ্ছা, এখন আমরা যেহেতু জিনিসটাকে বলছি একটা রেসিপ্রোকাল সিস্টেম, সো s11 টু 2 জিনিস দুটা হচ্ছে কি 0। আচ্ছা, v1 মাইনাস মানে এক নাম্বার পোর্ট থেকে যে রিফ্লেকশন সেটা 0 হবে, যেহেতু পোর্ট 2 ইজ টার্মিনেটেড উইথ 50 ওহম ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। যেহেতু ইম্পিডেন্স ম্যাচিং হয়েছে, সো এক নাম্বার থেকে কোনো রিফ্লেকশন পাবো না। সিমিলারলি দুই নাম্বার থেকে কোনো, দুই নাম্বারে কোনো হচ্ছে ইনসিডেন্ট হবে না। আমরা এখানে v1 প্লাসটাকে যদি বলি v1, v2 মাইনাসটাকে যদি আমরা বলি v2, তাহলে আমরা বলতে পারি v2 মাইনাস ইকুয়ালস টু v2 ইকুয়ালস টু হচ্ছে v1টাকে আমরা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আমরা যদি এইদিকে একটু তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 50 ওহম, এখানে 8.6 ওহম, এখানে 141.85 ওহম, এই তিনটাকে করলে ইকুইভ্যালেন্ট আসে হচ্ছে 41.4, আর এটা হচ্ছে 8.6। তাহলে এখানে দুইবার ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করেছে এবং হচ্ছে v1 এর জন্য এই 50 ওহমের রেসপেক্টে v2 কত পাচ্ছি সেটা বের করা হয়েছে, and that value is 0.707 of v1। সো এখন হচ্ছে আমরা হচ্ছে v2 এবং v1 দুই ভ্যালুটাই জানি। v1 প্লাসটাকে আমরা লিখতেছি v1 and v2 মাইনাসটাকে লিখতেছি 0.707 v1। তো এখান থেকে s21 এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে 0.707, এবং s21 এবং s12 হচ্ছে সেম, যেহেতু এটা একটা রেসিপ্রোকাল সিস্টেম। সো আমরা হচ্ছে চারটা স্ক্যাটারিং ম্যাট্রিক্সের ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছি। স্ক্যাটারিং ম্যাট্রিক্স করা শেষ, ফিগার 4.7 পরে দেখব। ফিগার 4.7, এই ফিগারটা এখান থেকে আসলে কি করার আছে বুঝতেছি না। এক্সাম্পল 4.5 রেসিপ্রোকাল কখন হবে? 3/3 আসবে এক্সামে, অনেক বেশি ইম্পর্টেন্ট। এক্সাম্পল 4.5 নেক্সট। এই যেটা হচ্ছে এক্সাম্পল 4.5, অ্যাপ্লিকেশন অফ স্ক্যাটারিং প্যারামিটারস। এখানে একটা স্ক্যাটারিং ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, এই কন্ডিশনটা থেকে একটু দেখি। যখনই একটা সিস্টেমকে আমরা রেসিপ্রোকাল বলতে যাচ্ছি, তখন তার আসলে দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। একটা হচ্ছে সেম কলামের যে ভ্যালুগুলো আছে, সেম কলামের সাথে সেম কলামের কনজুগেট ভ্যালুটাকে মাল্টিপ্লাই করার পর আমরা যদি সাম করি একটা কলাম, সেই সামের ভ্যালুটা হবে হচ্ছে 1। আর যদি ডিফারেন্ট কলামের ভ্যালু হয়, ডিফারেন্ট কলামের সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা সাম করলে ভ্যালুটা পাবো হচ্ছে 0। এই যেখানে এটাই বলা আছে যে dot product of any column of S with the conjugate of that same column gives unity, মানে এই যে এই কন্ডিশনটার কথা বলা হয়েছে, and dot product of any column with the conjugate of a different column
gives 0, that means the columns are orthonormal. So এটা হচ্ছে আমার রেসিপ্রোকালের কন্ডিশন। এন্ড আমরা যদি লসলেস এর কথা বলি, লসলেস এর কন্ডিশন হচ্ছে summation of s square of same column equals to 1. আচ্ছা, আমরা এখানে চলে আসি determine the network is reciprocal and lossless। যেহেতু s হচ্ছে আমার সিমেট্রিক না, s11 এবং s22 এর ভ্যালু সেম না, সুতরাং এটা হচ্ছে আমার কি সিমেট্রিক না, and so the system is not reciprocal. আচ্ছা, to be lossless the scattering parameters must satisfy 4.53 ইকুয়েশন। আমরা হচ্ছে ফার্স্ট কলামটাকে নিচ্ছি, ফার্স্ট কলাম, এই কলামটাকে নেওয়ার পর s11 স্কয়ার করতেছি and s21 স্কয়ার করতেছি, দুটো সাম করার পর ভ্যালুটা আসছে হচ্ছে 0.745। কিন্তু আমার এই যে লসলেস এর যে ক্রাইটেরিয়া সেটা বলতেছিল হচ্ছে সেম কলামের স্কয়ার সাম যদি হয় সেটা হতে হবে 1 ফর লসলেস, কিন্তু আমরা এখানে হচ্ছে 0.7 পাচ্ছি, তার মানে 1 পাচ্ছি না। সো দ্য সিস্টেম ইজ নট লসলেস। এবার পোর্ট 2 টার্মিনাল terminated with matched load হয়, মানে লোড যদি ম্যাচিং হয় উইথ দ্য ইম্পিডেন্স characteristic impedance, তাহলে হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট seen at port 1 গামা is equals to s11। আচ্ছা, এখানে আমার s1 এর ভ্যালু দেওয়া আছে 0.15। তাহলে এখানে আমরা যদি রিটার্ন লস ক্যালকুলেট করতে চাই তার ফর্মুলা হচ্ছে -20 log গামা, 16.5 dB এ পাচ্ছি হচ্ছে আমরা রিটার্ন লস। তাহলে সিস্টেমটা লসলেস হচ্ছে না। এবার আমরা যদি একটু এদিকটা দেখি, V2 প্লাস ইকুয়ালস হচ্ছে মাইনাস V2 মাইনাস ফর শর্ট সার্কিট এট পোর্ট 2। দুই নাম্বার পোর্টটা আমরা যদি শর্ট সার্কিট করে দিই তাহলে আমরা বলতে পারি হচ্ছে V2 প্লাস ইকুয়ালস টু মাইনাস V2 মাইনাস। আমরা এখন হচ্ছে স্ক্যাটারিং ম্যাট্রিক্স থেকে আমরা এটা ইকুয়েশন লিখেছি, V1 মাইনাস ইকুয়ালস হচ্ছে S11 into V1 plus plus S12 into V2 plus. Similarly, V2 minus equals to S21 into V1 plus S22 into V2 plus. এবার যেহেতু পোর্ট 2 কে শর্ট সার্কিট করলাম এবং হচ্ছে V2 প্লাস ইকুয়ালস টু হচ্ছে মাইনাস V2 মাইনাস পেলাম, এই জিনিসটা আমি এখানে বসাই দিচ্ছি। সো পেয়ে যাচ্ছি এই দুইটা ইকুয়েশন। এখন আমরা যদি সেকেন্ড ইকুয়েশন থেকে দেখি, তো এখান থেকে আমরা আসলে লিখতে পারি যে V2 মাইনাস ইকুয়ালস হচ্ছে S21 divided by 1 plus S22 into V1 plus। এই যেখানে হচ্ছে V2 মাইনাস ইকুয়ালস হচ্ছে এই পার্টটা, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে V2 মাইনাস এই ইকুয়েশনটা। নাও এই ইকুয়েশনটাকে আমরা যদি V1 প্লাস দিয়ে ডিভাইড করি, অর্থাৎ V2 মাইনাস ডিভাইডিং দ্য ফার্স্ট ইকুয়েশন বাই V1 প্লাস। সেই ফার্স্ট ইকুয়েশনটাকে আমরা যদি V1 প্লাস দিয়ে ডিভাইড করি তাহলে V1 মাইনাস ডিভাইড বাই V1 প্লাস, তার মানে হচ্ছে এক নাম্বার টার্মিনাল থেকে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট S11 পাচ্ছি। এই যে S11 মাইনাস S12 ইনটু V2 মাইনাস ডিভাইডেড বাই V1 প্লাস, আর এই V2 মাইনাস ডিভাইড বাই V1 প্লাস এর রেশিওটা হচ্ছে S21 ডিভাইড বাই 1 প্লাস S22 বসালাম এখানে, এন্ড ফাইনালি আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। এখন আমরা স্ক্যাটারিং ম্যাট্রিক্স থেকে S11 এর ভ্যালু জানি 0.15 এবং হচ্ছে বাকি স্ক্যাটারিং প্যারামিটারস গুলো বসানোর পর রিফ্লেকশন কোএফিসিয়েন্ট গামা এর ভ্যালু পাচ্ছি -0.45, যার জন্য রিটার্ন লস হচ্ছে আমার 6.9 ডিবি। আমাদের এই কোশ্চেনে বলা হয়েছিল যে পোর্ট 2 সেটা যদি টার্মিনেটেড উইথ এ ম্যাচড লোড হয়, মানে ইম্পিডেন্স ম্যাচিং হলে কি হবে, রিটার্ন লসের ভ্যালুটা পোর্ট 1 এ আমরা কত দেখতে পাবো, এবং হচ্ছে পোর্ট 2 যদি আমরা শর্ট সার্কিট করা থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে
পোর্ট 1 এ রিটার্ন লস কত পাবো। আমরা এখানে ফার্স্টে কি করলাম যে ম্যাচড লোডের জন্য গামার ভ্যালুটা হচ্ছে S11 যাচ্ছিল, তাই যদি ইম্পিডেন্স ম্যাচিং হয় তাহলে আমার রিফ্লেকশন কোএফিশিয়েন্ট শুধু S11 থাকে, আর যদি ম্যাচড লোড না হয় জাস্ট লাইক দিস শর্ট সার্কিট করা হলো, সেক্ষেত্রে আমার হচ্ছে রিফ্লেকশন কোএফিশিয়েন্টের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে v1 মাইনাস ডিভাইড বাই v1 প্লাস, মানে এক নাম্বার পোর্টে দেখতেছি, তো এক নাম্বার পোর্টে ইনসিডেন্ট আর হচ্ছে এক নাম্বার পোর্টের থেকে রিফ্লেকশন, এইটার যে রেশিওটা সেটা হচ্ছে আমার রিফ্লেকশন কোএফিশিয়েন্ট গামা। সো এই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনগুলো থেকে যেটা পেয়েছি সেটাই হচ্ছে আমরা ইউজ করবো এখানে। সো শর্ট সার্কিটের জন্য আমরা পেয়ে যাচ্ছি যে 6.9 ডিবি। সো আমরা এই দুইটা রেজাল্ট 16.5 ডিবি এবং হচ্ছে 6.9 ডিবি, একটা হচ্ছে আমার ম্যাচড লোডের জন্য, একটা হচ্ছে আমার শর্ট সার্কিটেড লোডের জন্য। সো আমরা এটা থেকে আমরা একটা জেনারেল আইডিয়া পাই, যেটা হচ্ছে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট লুকিং ইনটু n port is not equal to SNN for this case S11 unless all other ports are matched। অর্থাৎ আমার যদি অন্যান্য পোর্টগুলো যদি ম্যাচড ইম্পিডেন্স না থাকে তাহলে আমরা এটা বলতে পারতেছি না যে হচ্ছে রিফ্লেকশন কোএফিশিয়েন্টটা হবে হচ্ছে S11 বা SNN। আচ্ছা, নেক্সট হচ্ছে পেজ 208 ফ্যাক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার। 208 ফ্যাক্টর নেটওয়ার্ক অ্যানালাইজারের একটা শর্ট নোট টাইপের। আচ্ছা, এই যে ফিগারটা, এই এটা দেখে যেতে হবে, এন্ড এটার উপর যে একটা শর্ট নোট সেটা হচ্ছে এই যে আমি এখানে লিখে রাখছি, ভেক্টর নেটওয়ার্ক অ্যানালাইজার মেজার্স দ্য স্ক্যাটারিং প্যারামিটারস অফ প্যাসিভ and active networks by processing the magnitude and phase of transmitted and reflected RF waves. It uses an RF source that sweeps across a bandwidth of 4-port reflectometer। এটা একটু দেখে নেব, এন্ড হচ্ছে ফিগারটা। সো যেহেতু এখানে বলা হয়েছে ব্লক ডায়াগ্রাম, আমরা এই ফিগারটা একটু দেখার চেষ্টা করি। এখানে একটা সোর্স আছে, এখান থেকে ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে আর রিভার্স ডিরেকশনে যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আমার যে টেস্ট ডিভাইসটা সেটা বসানো, এটা পোর্ট 1 পোর্ট 2। তো পোর্ট 1 থেকে বের হওয়ার পর ফার্স্টে দেখি ফরওয়ার্ড ডিরেকশনের সিগন্যালটা দিকে যাচ্ছে পোর্ট 1 এর দিকে, এবং পোর্ট 1 থেকে যেটা বের আসছে সেটা হচ্ছে রিফ্লেকশন S11 S12, এন্ড এই জিনিসটা হচ্ছে S11 S21। এখানে হচ্ছে 1 2 আর এটা হচ্ছে 2 1, তার মানে একই ইনসিডেন্ট যেটা হচ্ছে সেটা। সিমিলারলি যেটা হচ্ছে পোর্ট 2 থেকে দিয়ে দেখি যেটা রিভার্স ডিরেকশনে যাচ্ছে সেটা এখানে ঢুকতেছে, এন্ড এখান থেকে পোর্ট 2 থেকে যেটা রিফ্লেকশন হচ্ছে সেটা হচ্ছে S21 S22, আর এই পোর্ট 2 তে যেটা ইনসিডেন্ট সেটা হচ্ছে আমার S22 S12। তো এই মাঝখানে দুইটা হচ্ছে আমার কি রিফ্লেকশনের জন্য পাচ্ছি S11 S12, এক নাম্বার পোর্ট থেকে রিফ্লেকশনের দুইটা কোএফিশিয়েন্ট, আর এটা হচ্ছে দুই নাম্বার পোর্ট থেকে আমার রিফ্লেকশন দুইটা কোএফিশিয়েন্ট S22 S21। এই দুটাকে আমরা দিচ্ছি হচ্ছে টেস্টিং ব্লকে, আর এই উপরে এবং নিচের এই দুটো হচ্ছে আমরা রেফারেন্স ব্লকে দিচ্ছি। এই মাঝখানের পার্টটা হচ্ছে আমার আইএফ প্রসেসিং জোন। তো এই আইএফ প্রসেসিং জোনের নিচের দিকে একটা ফেজ লক লুপ থাকে, যেখানে হচ্ছে দুইটা আমার হারমোনিক জেনারেটর থাকে। এটা হচ্ছে আমার ফেজটাকে কনস্ট্যান্ট রাখার জন্য ইউজ হয়। এখান থেকে সিগন্যালটা উপরে দিয়ে যাচ্ছে, আর এই হারমোনিক জেনারেটর থেকে দুই দিকেই সিগন্যাল পাস হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট আইএফ যেটা সেটা হচ্ছে মেজার করা হচ্ছে 20 মেগাহার্টজে, সেকেন্ড আইএফটা হচ্ছে 100 কিলোহার্টজে। আচ্ছা, এখান থেকে নেক্সট ব্লকে যাচ্ছে সেটা হচ্ছে আইএফ অ্যাম্পলিফায়ার এন্ড ইনপুট সিলেক্টর, এন্ড দেন সেখান থেকে দুইটা সিগন্যাল বাইরে আসতেছে, একটা হচ্ছে রেফারেন্স ডিটেক্টর আর একটা হচ্ছে টেস্ট ডিটেক্টর। এন্ড দেন আমরা চলে যাচ্ছি স্যাম্পল এন্ড হোল্ড সার্কিটে, সেখান থেকে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তারপর থেকে হচ্ছে কম্পিউটার প্রসেসিং এন্ড এরর ডিটেকশন, এন্ড দেন ফাইনালি যেটাকে আমরা ডিসপ্লে করতেছি।
সেই ব্লক ডায়াগ্রামটা একটু মুখস্থ করে যেতে হবে। এই টেবিল 4.1 এর জন্য আমার একটু প্রিভিয়াস কনসেপ্ট লাগবে, যেটা হচ্ছে যে ট্রান্সমিশন এবিসিডি ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। সো এখানে হচ্ছে একটা 2 পোর্ট নেটওয়ার্ক দেওয়া আছে, V1 I1 V2 I2, আর এটার ম্যাট্রিক্স হচ্ছে ABCD। আর যদি আমার দুইটা সিস্টেমকে ক্যাসকেড হিসেবে দেওয়া থাকে তাহলে আমরা বলবো ABCD 1 ABCD 2, মাঝখানের ভোল্টেজ হচ্ছে V2 I2 আর এই টার্মিনাল ভোল্টেজ হচ্ছে V3 I3। 2x2 ট্রান্সমিশন লাইনের একটা ABCD ম্যাট্রিক্স, যেখানে আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি। ফর ফিগার এ, V1 ইকুয়ালস হচ্ছে AV2 প্লাস IB, অর্থাৎ এই ইকুয়েশনটা ইজ কাইন্ড অফ লাইক V1 ইকুয়ালস হচ্ছে V2 প্লাস I2 into R। ইকুয়েশনটা কাইন্ড অফ লাইক দ্যাট, V2 প্লাস I2 into R। সো এটাকে আমরা এভাবে লিখতেছি হচ্ছে V1 ইকুয়ালস টু AV2 প্লাস BI2, I1 ইকুয়ালস হচ্ছে CV2 প্লাস DI2। সো এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে এভাবে লিখতে পারি, V1 I1 ইকুয়ালস টু ABCD ম্যাট্রিক্স ইনটু V2 I2। সিমিলারলি এই ফিগারটার জন্য আমরা ম্যাট্রিক্সটাকে এভাবে লিখতে পারি, V1 I1 ইকুয়ালস হচ্ছে ফার্স্ট ABCD ম্যাট্রিক্স ইনটু V2 I2 এবং V2 I2 ইকুয়ালস হচ্ছে সেকেন্ড ABCD ম্যাট্রিক্স ইনটু V3 I3। সো দুইটাকে কম্বাইন করে আমরা পাচ্ছি V1 I1 ইকুয়ালস টু ABCD ম্যাট্রিক্স 1 মাল্টিপ্লাইড বাই ABCD ম্যাট্রিক্স 2 ইনটু V3 I3। ক্যাসকেড থাকলে আমরা এভাবে মাল্টিপ্লাই করতে পারি। আমরা এই টেবিলে একটু দেখি, এখানে ফার্স্ট ফিগারটার জন্য ABCD প্যারামিটারস এর ভ্যালু হচ্ছে এটা। আমার ABCD ম্যাট্রিক্সে কি বলা ছিল, ফার্স্টের ইকুয়েশনটা হচ্ছে ভোল্টেজ ইকুয়েশন V1। সো ABCD ম্যাট্রিক্স থেকে এবং এই সার্কিট থেকে আমরা যদি লিখি, ইকুয়েশনটা আসে হচ্ছে V1 ইকুয়ালস টু হচ্ছে V2 প্লাস I2 ইনটু Z। V1 ইকুয়ালস টু হচ্ছে V2 প্লাস I2 ইনটু Z। এখানে I1 আর I2 হচ্ছে সেম জিনিস। সো এই যে I1 ইকুয়ালস টু I2, C এর ভ্যালু 0, তার মানে এখানে C এর ভ্যালু 0 আর D এর ভ্যালু যদি 1 বসাই তাহলে পেয়ে যাচ্ছি I1 ইকুয়ালস টু হচ্ছে I2। এই সার্কিটের জন্য যদি দেখি, সিমিলারলি এদিকে হচ্ছে I1 এদিকে I2, এখানে যে ভোল্টেজ এখানে সেম ভোল্টেজ V2। ABCD parameters are like this। এটা হচ্ছে দুইটা প্যারালাল লাইন, এটার লেন্থ হচ্ছে L, এর জন্য A আর D এর ভ্যালু হবে সেম cos বিটা L, C এবং B এর ভ্যালু হবে সেম, শুধু C এর মধ্যে y নট থাকবে, B এর মধ্যে z নট থাকবে। আচ্ছা, এই সার্কিটের জন্য ABCD এর ভ্যালু, এর ভ্যালু n, BC 0, D এর ভ্যালু 1/n। এই ফিগারটার জন্য ABCD এর ভ্যালু হচ্ছে এগুলা and এটার জন্য হচ্ছে এগুলা। আচ্ছা, লিখে যাব। ওকে, ফিগার 4.23। এই টেবিলটাতে conversion between two port network parameters, এখানে কনভার্সনের
ফিগারগুলো দেওয়া আছে, বাট এটা আসলে কোন কাজে লাগবে বুঝতেছি না। এখানে ফিগারটাই হচ্ছে মেইন, আর শর্ট নোট টাইপের আর কি। জিনিসটা কি, কমন মাইক্রোস্ট্রিপ ডিসকন্টিনিউটিস। মাইক্রোস্ট্রিপ লাইনের মাঝখানে কি কি ডিসকন্টিনিউটি হতে পারে? ফার্স্ট হচ্ছে ওপেন এন্ডেড মাইক্রোস্ট্রিপ, একটা মাইক্রোস্ট্রিপ লাইন যেটা হচ্ছে ওপেনলি এসে শেষ হয়ে গেছে, ওপেন এন্ডেড। সেকেন্ড যেটা বলা হয়েছে গ্যাপ ইন মাইক্রোস্ট্রিপ, এই যে দুইটা মাইক্রোস্ট্রিপ লাইন মাঝখানে একটা গ্যাপ। দেন 3 নম্বরে বলা হয়েছে চেঞ্জ ইন উইথ, মাইক্রোস্ট্রিপ লাইন আসতেছিল হঠাৎ করে, যেটার উইথ চেঞ্জ হয়ে গেল, যার কারণে ইম্পিডেন্সটাও চেঞ্জ হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে টি টাইপ জাংশন, এন্ড ফাইনালি কোএক্সিয়াল টু মাইক্রোস্ট্রিপ জাংশন। মাইক্রোস্ট্রিপ লাইনে এই 5 ধরনের ডিসকন্টিনিউটি হতে পারে। সো ফার্স্ট যেটা বলা হয়েছে ওপেন এন্ডেড, তার জন্য আমরা সার্কিটটাকে ইলেকট্রিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এদিকে জেড নট যাচ্ছিল লাইনের মাঝখানে একটা ক্যাপাসিট্যান্স অ্যাড করে দিয়ে, আর যদি দুইটা লাইনের মাঝখানে গ্যাপ থাকে তাহলে দুই দিকে দুইটা ওপেনের জন্য দুইটা সিপি প্যারালাল থাকবে, এন্ড মাঝখানে হচ্ছে একটা গ্যাপ আছে, গ্যাপের জন্য একটা ক্যাপাসিট্যান্স ধরে নেওয়া হয়, সেটা হচ্ছে সিজি। ওকে, যদি উইডথ চেঞ্জ হয় সেটার ইলেকট্রিক্যাল সার্কিটটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। উইডথ চেঞ্জের সাথে সাথে আমার হচ্ছে ইম্পিডেন্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। সো Z01 Z02 এই মাঝখানে ডিসকন্টিনিউটি পার্টটাকে আমরা হচ্ছে দুইটা এল এবং হচ্ছে একটা সি, টি নেটওয়ার্ক দিয়ে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। আর যেটা টি টাইপ জাংশন সেটার সার্কিটটা তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব, এদিকে Z01, এদিকে Z02, Z03, Z01 2 3, মাঝখানে হচ্ছে জাংশন পয়েন্ট একটা ক্যাপাসিটর, এবং হচ্ছে তিন দিকে তিনটা ইন্ডাক্টর L1 L2 L3। টি টাইপ জাংশনটাকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। এন্ড কোএক্সিয়াল মাইক্রোস্ট্রিপ থেকে যে ডিসকন্টিনিউটিটা আসে সেটাকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, দুই দিকে দুইটা ক্যাপাসিট্যান্স, মাঝখানে একটা ইন্ডাক্টর। এখানে 0C হচ্ছে কোএক্সিয়ালের ইম্পিডেন্স, 0M হচ্ছে মাইক্রোস্ট্রিপ লাইনের ইম্পিডেন্স। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম মাইক্রোস্ট্রিপ ডিসকন্টিনিউটি, এখন দেখবো সেই ডিসকন্টিনিউটিটাকে কিভাবে কম্পেনসেট করতে হয়, যেটা পেজ 229 পয়েন্ট অফ ইন্টারেস্ট, মাইক্রোস্ট্রিপ ডিসকন্টিনিউটি কম্পেনসেশন। এখানে আসলে কি হয় জিনিসটা এখানে সুন্দর মতো লেখা আছে। আচ্ছা, এই ফিগার থেকে কিছু শর্ট নোট, এই ফিগারের ডেসক্রিপশনটা আমি আসলে এখানে লিখে রাখছি, চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে ডিসকন্টিনিউটিটাকে কম্পেনসেট করার জন্য, যাতে ডিসকন্টিনিউটি না থাকে, তার জন্য আমরা এখানে কয়েকটা মেথড ইউজ করি। রাইট অ্যাঙ্গেল বেন্ড, এল শেপ করে লাগাই দেওয়া। দেন হচ্ছে সুইফট বেন্ড, যেখানে হচ্ছে এইভাবে কার্ভ করে লাগাবো, যেটা রেডিয়াসটা হবে হচ্ছে অবভিয়াসলি গ্রেটার দেন 3W। তারপর হচ্ছে মিটার বেন্ড, দুই রকমের হয়ে থাকে, এই যে একটা হচ্ছে মিটার টি জাংশন এন্ড হচ্ছে মিটার স্টেপ। শার্পলি এটাকে চেঞ্জ না করে আমরা হচ্ছে মিটার স্টেপ ফলো করে আমরা হচ্ছে জিনিসটাকে চেঞ্জ করতে পারি, তাহলে ডিসকন্টিনিউটিটা থাকবে না। সো চ্যাপ্টার 4 এই পর্যন্তই। আর কিছু নাই। আচ্ছা, এটা হচ্ছে various waveguides and other transmission line configurations using aperture coupling, figure 29 লাস্ট ছিল। আচ্ছা, এখানে আমরা দেখতেছি হচ্ছে দুইটা ওয়েভগাইডের মাঝখানে কিভাবে কাপলিং করা যায়। তো ফার্স্ট যেটা, সেটা হচ্ছে
coupling between two waveguides via an aperture in the common broad wall, অর্থাৎ দুইটা ওয়েভগাইডের মাঝখানে একটা ফুটা করে দিলাম, এদিক দিয়ে কি হচ্ছে কাপলিং হচ্ছে দুইটা ওয়েভগাইডের মাঝখানে। সেকেন্ড যেটা এটা হচ্ছে ফিড ওয়েভগাইড ক্যাভিটি, ট্রান্সভার্স ওয়াল। আচ্ছা, এখানে একটা ট্রান্সভার্স ওয়ালের মাধ্যমে হচ্ছে কাপলিং হচ্ছে। 3 নাম্বারটাতে হচ্ছে কাপলিং বিটুইন টু ম্যাক্রোসিলাইন ভায়া এন অ্যাপারচার কমন গ্রাউন্ড প্লেন। আচ্ছা, এখানে একটা কমন গ্রাউন্ড প্লেন আছে, তারপর হচ্ছে দুই দিকে দুইটা সাবস্ট্রেট এন্ড দুই সাইডে দুইটা মাইক্রোস্ট্রিপ। সো এক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে মাঝখানে একটা ক্যাভিটি বা একটা অ্যাপারচার থাকার কারণে আমার হচ্ছে মাইক্রোস্ট্রিপ দুইটার মাঝখানে একটা কাপলিং বন্ড এস্টাবলিশ হচ্ছে, মাঝখানে একটা কমন গ্রাউন্ড প্লেন আছে। 4 নাম্বার হচ্ছে মাইক্রোস্ট্রিপ লাইনের সাথে ওয়েভগাইডের একটা কাপলিং হবে, অর্থাৎ এখানে একটা সাবস্ট্রেটের মাঝে একটা স্ট্রিপ লাইন দেওয়া আছে, সরি এটা মাইক্রোস্ট্রিপ না, এটা একটা স্ট্রিপ লাইন। স্ট্রিপ লাইনের উপরে যদি আমরা একটা ওয়েভগাইড রাখি এবং এখানে যদি আমার একটা অ্যাপারচার থাকে, তাহলে আমার হচ্ছে ওয়েভগাইড এবং হচ্ছে স্ট্রিপ লাইনের মাঝে কাপলিং হবে। এই চারটা ওয়েতে কাপলিং করা যায়। একটা হচ্ছে আমার দুটো ওয়েভগাইডের মাঝখানে একটা অ্যাপারচার থাকলে কাপলিং হবে। সেকেন্ড এটা হচ্ছে আমার ফিড ওয়েভগাইড এবং হচ্ছে ক্যাভিটি, এটা আমি আসলে খুব ভালোভাবে বুঝি নাই কি, তো বলতে পারতেছি না। 3 নাম্বারটা হচ্ছে দুই দিকে দুইটা মাইক্রোস্ট্রিপ, মাঝখানে হচ্ছে সাবস্ট্রেট এবং হচ্ছে সাবস্ট্রেটের ভিতরে গ্রাউন্ড প্লেন ঢোকানো। গ্রাউন্ড প্লেনের মাঝখানে একটা কাপলিং অ্যাপারচার দেওয়া আছে, যার মাধ্যমে হচ্ছে আমার মাইক্রোস্ট্রিপ দুইটা কাপলিং হচ্ছে। এন্ড 4 নাম্বারে হচ্ছে আমার ফাইনালি একটা স্ট্রিপ লাইন, স্ট্রিপ লাইন এর সাথে হচ্ছে একটা ওয়েভগাইড এর কাপলিং হচ্ছে। চ্যাপ্টার 4 এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর পেশেন্স।